নমস্কার বন্ধু অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। কারণ আপনাদের লাইক, সাবস্ক্রিপশন এবং শেয়ার আমার এই উদ্যোগকে উৎসাহিত করবে। আরেকটি বিষয়ে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা কিছু কমেন্টস করুন। আপনারা কেমন চাইছেন, আমার এই গল্প বলা ভালো লাগছে কিনা এবং আগামী দিনে আপনারা কি আশা করছেন, এই ধরনের কমেন্টস যদি করেন তাহলে খুব ভালো লাগবে। বিগত দিনে আমরা সপ্তম পর্ব পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা পাঠ করব অষ্টম পর্ব। আসি অষ্টম পর্বে। স্বদেশী আন্দোলনের কণ্ঠ আশ্রয় করে এইবার দেশ জননী তার আকুল আহ্বান পাঠালেন বড়দায় অরবিন্দ ঘোষের কাছে। ধ্যানের আসন থেকে সেই আহ্বানে সাড়া দিলেন তিনি। সাড়া অবশ্য তিনি অনেক আগেই দিয়েছিলেন, যখন তিনি শুনেছিলেন বঙ্গভঙ্গের কথা। বিলেতি কাপড়, বিলেতি দ্রব্য বয়কটের প্রস্তাব তো তিনিই লিখে পাঠিয়েছিলেন। কলকাতায় একটি জাতীয় বিদ্যায়তনে ন্যাশনাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ আয়োজন হয়েছে। জাতির সেই বিরাট পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করার জন্য একদিন একটি প্রকাশ্য জনসভায় 1,00,000 টাকা দান করেন সুবোধচন্দ্র মল্লিক। ইনি অরবিন্দের বন্ধু ছিলেন এবং বিলেত থেকে ব্যারিস্টারি পাস করে এসেছিলেন। হৃদয়টি ছিল তার দেশপ্রেমে ভরপুর। শিক্ষার জন্য এত টাকা দান করা বাংলা তথা ভারতে সেই প্রথম। এই বিপুল দানের জন্যই তো কৃতজ্ঞ জাতি সুবোধ মল্লিককে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। ঠিক হলো, দেশে বেসরকারিভাবে শিক্ষার ব্যবস্থা করার জন্য একটি জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন গঠিত হবে। সেই পরিষদের অধীনে থাকবে একটি জাতীয় স্কুল এবং একটি জাতীয় কলেজ। যথাসময়ে স্থাপিত হয় ন্যাশনাল কলেজ। এই ন্যাশনাল কলেজে ভার নেওয়ার জন্য বাংলার জননায়কদের কাছ থেকে অনুরোধ এলো বড়দায় অরবিন্দের কাছে। তিনি তখন সেখানকার কলেজের উপাধ্যক্ষের পদে অধিষ্ঠিত ছিলেন। বেতন ছিল মাসে 750 টাকা। তিনি সেই অনুরোধ গ্রহণ করলেন। এরই জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন। স্বদেশী আন্দোলনের শুরু থেকে তিনি কয়েকবার বাংলায় এসেছিলেন, কিন্তু 1905 সালের পর থেকে তার মনকে বাংলা যেন পুরোপুরি টানছিল। রাজ কলেজের চাকরিতে ইস্তফা দিলেন তিনি। বড়দার মহারাজা কত অনুরোধ করলেন, কিন্তু অরবিন্দের প্রতিজ্ঞা অটল। ডাক এসেছে বাংলার কর্মক্ষেত্র থেকে, আর এক মুহূর্ত তিনি এখানে থাকতে পারেন না। অত টাকা মাইনের রাজ কলেজের চাকরির আকর্ষণ তার আর রইল না। সাউজিরাও শ্রী অরবিন্দকে বললেন, যত মাইনে চান দেব, রাজ্যের দেওয়ান হবেন আপনি। শ্রী অরবিন্দ বললেন, রাজত্ব দিলেও নয়। তাহলে আপনার এই 1,00,000 টাকার লাইব্রেরি আপনার এখানে থাকবে, এর মালিক তো আপনি। আপনার দেওয়া টাকার সাহায্যেই তো এটা গড়ে উঠেছে। মহারাজা বুঝলেন আর একে বেঁধে রাখা যাবে না। তিনি আর বেশি পীড়াপিড়ি করলেন না, কারণ তিনি এই মানুষটিকে বিলাতের প্রথম পরিচয়ের দিন থেকেই বুঝেছিলেন। মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের ছাত্রদের কাছ থেকে বিদায় নিলেন। অরবিন্দ কলকাতায় চলে এলেন 1906 সালের মার্চ মাসে। অরবিন্দ ঘোষের বাংলায় আগমন যেন একটি প্রত্যাশিত পুরুষের আবির্ভাবের মতন। এই আবির্ভাব ছিল বিধাতার অভিপ্রেত এবং ইতিহাসেরই নির্দিষ্ট। সেদিনের সেই উদ্বেলিত বাংলার অগ্নিগর্ভ পরিবেশে এই মানুষটি একটি বিশেষ গৌরবময় ভূমিকা ছিল। অরবিন্দ নামলেন তার স্বদেশবাসীর রাজনীতিক মুক্তির সংগ্রামে। বাংলার স্বদেশী আন্দোলন তখন প্রজ্বলিত অবস্থা। সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের শুরু হয় এক বিচিত্র অধ্যায়। মাতৃপূজার ষোড়শ প্রচার আয়োজন করে বাংলার নেতৃবৃন্দ তখন অপেক্ষা করছিলেন একজন শ্রেষ্ঠ এবং সাগ্নিক পুরোহিতের জন্য। সেই পুরোহিত অরবিন্দ ঘোষ। নগ্ন পদে, নগ্ন মস্তকে, পরনে দেশি মিলের মোটা ধুতি, বোতাম খোলা শার্ট গায়ে
এলেন সেই পুরোহিত, এলেন মাতৃপূজার তন্ত্রধারক, পূজার কাঁসর ঘণ্টা আবার বেজে ওঠে জোরে জোরে। প্রত্যেক দেশপ্রেমিক বাঙালির কণ্ঠে ধ্বনিত হয় মাঙ্গলিক। শহরে একটা গলিতে ছোট্ট একটা বাড়িতে যুগান্তরের কাজের অফিস, সেইখানে উঠে এলেন অরবিন্দ। সত্যি তার আগমন সে যেন এক মহাশক্তির আবির্ভাব। ছেলেরা এলো দলে দলে, প্রণাম করল তার পায়ে হাত দিয়ে। মৃদু হেসে তিনি আশীর্বাদ করলেন প্রত্যেকের মাথায় হাত দিয়ে। নেতারাও এলেন, আলাপ আলোচনা হলো। বাংলার কর্মক্ষেত্রে নামলেন শ্রী অরবিন্দ। দেখলেন আন্দোলনের শুরু হয়েছে বটে, কিন্তু দেশে যারা জাগ্রত শিক্ষিত তারা ইংরেজ শাসনের পরিণাম সম্বন্ধে তখনও ভ্রান্ত। জাতীয় কংগ্রেস নামেই কংগ্রেস, শুধু আবেদন নিবেদন আর প্রতিবাদ, এর মধ্যেই এই প্রতিষ্ঠানটির কাজকর্ম চিন্তাভাবনা সবই সীমাবদ্ধ। জাতীয় ও রাজনৈতিক আন্দোলনের লক্ষ্যস্বরূপ স্পষ্ট কোনো ধারণা কংগ্রেস নেতাদের নেই। এদের দিয়ে দেশের মুক্তি হতে পারে না। পরাধীন জাতিকে নিজের চেষ্টায় মুক্তি অর্জন করতে হয়। অরবিন্দ সবাইকে বললেন, এখন আমাদের প্রয়োজন কর্তব্য এবং আদর্শ সম্বন্ধে স্পষ্ট জ্ঞান আর রাজনৈতিক কর্ম। আর বললেন, প্রথমটির জন্য দরকার কাগজ, আর দ্বিতীয়টির জন্য বীর কর্মী। যেমন তেমন কর্মী হলে চলবে না। যারা সজ্ঞানে তাদের জীবন দেশ ও মাতৃকার কাছে বলি দিয়েছেন, সেই রকম লোকেরই দরকার। আরও বললেন, কংগ্রেসের নিবেদন নীতির ওপর ভরসা করলে চলবে না। জাতিকে অগ্নি ও রক্ত স্নানে প্রবৃত্ত হয়ে অর্জন করতে হবে স্বাধীনতা। অগ্নি ও রক্ত স্নানে প্রবৃত্ত হওয়া কি অদ্ভুত কথা! এমন নতুন কথা আগে বাঙালি কখনো শোনেনি। আন্দোলনের প্রথম সারির অনেক নেতা এই কথা শুনে চমকে উঠলেন। তাঁরা আন্দোলন বলতে বুঝতেন উত্তেজনা, বুঝতেন আবেদন নিবেদন, কিন্তু এই মানুষটি তা বুঝতেন না। প্রবীণ ও নবীন, নরম ও চরমপন্থী দলের মধ্যে এই নিয়ে মতবিরোধ দেখা দিল। নরমপন্থীরা সরে দাঁড়ালেন, চরমপন্থীরা এগিয়ে এলেন। বাংলার জাতীয়তাবাদী নতুন দল অরবিন্দকে নেতৃত্বে বরণ করলেন, কিন্তু নেতৃত্বের জন্য তিনি কোনো কালেই ব্যগ্র ছিলেন না। নীরবে পেছন থেকে কাজ করাই ছিল তার চিরকালের প্রকৃতি। নামমাত্র মাইনে নিয়ে ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হলেন অরবিন্দ ঘোষ। বড়দায় রাজ কলেজে তখন তার মাইনে ছিল 750 টাকা, আর এখানে ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসাবে তার মাইনে হল মাসে মাত্র 150 টাকা। সেই যুগে এমন ত্যাগ কেউ কল্পনাও করেনি। দেশের কাজে ত্যাগের একটা নতুন আদর্শ রাখলেন তিনি। একেই বলে দেশপ্রেম। দলে দলে ছাত্ররা এসে ভর্তি হয় জাতীয় কলেজে। অন্যান্য প্রদেশ থেকেও ছাত্র আসতে থাকে কলকাতার ন্যাশনাল কলেজে পড়ার জন্য। শুধু কি ছাত্র, তাদের ত্যাগে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষক এখানে এসে যোগদান করলেন। জাতীয় শিক্ষার নবতম আদর্শের ভেতর দিয়ে বাংলার ছেলেদের গড়ে তুলতে চাইলেন শ্রী অরবিন্দ। সালটা 1903 আগস্ট মাস। রাজা সুবোধ মল্লিকের বাড়ি। অরবিন্দ এখানেই থাকেন। চিত্তরঞ্জন দাস প্রমুখ নেতারা এসেছেন একখানা নতুন ইংরাজি কাগজ বের করা সম্পর্কে আলোচনা করতে। ইংরাজি কাগজ না হলে নবজাতীয়তার এই প্রাণধর্মী আদর্শকে সারা ভারতে ছড়িয়ে দেওয়া একেবারেই অসম্ভব। কংগ্রেসের তোষণ নীতির বিরুদ্ধে দেশের জাগ্রত রাজনৈতিক চেতনাকে আরও প্রদীপ্ত, আরও প্রবুদ্ধ করে তুলতে ইংরাজি কাগজ না হলে নবজাতীয়তার এই প্রাণধর্মী আদর্শকে সারা ভারতে ছড়িয়ে দেওয়া অসম্ভব। কংগ্রেসের তোষণ নীতির বিরুদ্ধে দেশের জাগ্রত রাজনৈতিক চেতনাকে আরও প্রদীপ্ত, আরও প্রবুদ্ধ করে তুলতে হলে আরও একখানা কাগজ দরকার। অরবিন্দর এই অভিমত সকলেই গ্রহণ করলেন। কাগজ দরকার, কিন্তু টাকা কই? অরবিন্দ একাই দিলেন 500 টাকা। চিত্তরঞ্জন দাস, রজতনাথ রায়, সুবোধ মল্লিক আর হরিদাস হালদার এরাও টাকা দিলেন কয়েক হাজার করে। সুবোধ মল্লিকের একটি বাড়ি ছিল ক্রিক রোতে।
কাগজের জন্য তিনি দিলেন সেই বাড়িটা। এর কিছুদিন আগে বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া নামে একখানি ইংরাজি সাপ্তাহিক বের করেছিলেন। সেই কাগজেই এখন পরিণত হল সাপ্তাহিক বন্দে মাতরমে। কিছুকাল বাদে একটি দৈনিকে পরিণত হয়। সম্পাদকীয় দায়িত্ব গ্রহণ করলেন চারজন: বিপিনচন্দ্র, শ্যামসুন্দর, হেমেন্দ্র প্রসাদ ঘোষ আর শ্রী অরবিন্দ। সম্পাদক হিসাবে নাম ছাপা হতো বিপিনচন্দ্রের। এর আগে বাংলার স্বদেশী আন্দোলনের অগ্রদূত হিসাবে 1905 সালে জুন মাসে বেরিয়েছে উপাধ্যায় সন্ধ্যা। প্রতিবাদ আন্দোলনের ধুমায়িত অবস্থায় সন্ধ্যা বাঙালির প্রেরণা দিয়েছে কড়াপাকের উগ্র রাজনীতি পরিবেশন করে। তারপরে আসরে দেখা দিল যুগান্তর 1906 সালের মার্চ মাসে। এর উদ্যোক্তা ছিলেন শ্রী অরবিন্দের অনুজ বারিন্দ কুমার এবং সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। সবশেষে রণভেরি বাজিয়ে এলো বন্দে মাতরম 1906 সালের আগস্ট মাসে। এদেশে সংবাদপত্রের ইতিহাসেও যেমন তেমনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও একটি অবিস্মরণীয় তারিখ। এই তারিখে কলকাতায় যে পত্রিকাটি ভূমিষ্ঠ হয়েছিল তার মতন নির্ভীক কাগজ ভারতবর্ষে আগে বা পরে আর কখনোই হয়নি। এইভাবে দেশজননী তখন জাতির সঙ্গে তিন মুখে কথা বললেন। তার এক মুখ হলো বন্দে মাতরম, আর দুটি মুখ হলো সন্ধ্যা ও যুগান্তর। বন্দে মাতরম সারা ভারতে শিক্ষিত লোকের কাছে পৌঁছয়। সন্ধ্যা ও যুগান্তর বাঙালির নিজস্ব। সন্ধ্যার ভাষা প্রতিদিনের ভাষা, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার ভাষা, আর যুগান্তর প্রস্তুত করে দিতে থাকে সাধারণ লোকের মনে আসন্ন সশস্ত্র বিপ্লবের বেদি। বন্দে মাতরম কাগজে ধ্বনিত হয় পূর্ণ স্বাধীনতার আকুণ্ঠ দাবি। বন্দে মাতরমের অগ্নিবর্ষী লেখনীর বিদ্যুৎ স্পর্শে সচকিত হয়ে ওঠে ভারতবাসী, আর সন্ত্রস্ত হয় স্বৈরাচারী শাসকবর্গ। কলকাতায় এসে অরবিন্দ জাতীয় কলেজের অধ্যাপকতা করতে থাকেন আর বন্দে মাতরম লিখতে থাকেন। তখন খুব বেশি লোক জানতেন না যে তিনি বন্দে মাতরমের সঙ্গে আর অন্যতম সম্পাদক হিসেবে সংশ্লিষ্ট আছেন। সরকার তো জানতেনই না অরবিন্দের সঙ্গে এই নতুন ইংরাজি কাগজটির সম্পর্কের কথা। সবাই জানত বিপিনচন্দ্র পালই এই কাগজের সম্পাদক, কারণ তার নামটাই ওইভাবে ছাপা হতো। 1906 জাতীয় মহাসভার অধিবেশন এবার কলকাতার সভাপতি দাদাভাই নৌরাজি। কংগ্রেসের মঞ্চ থেকে কংগ্রেসের আদর্শ ঘোষণা করা হলো স্বরাজ। কিন্তু সে স্বরাজ ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন মাত্র, তার বেশি আর কিছুই নয়। নরমপন্থী নেতারা অধিক অগ্রসর হতে চাইলেন না। জাতীয়তাবাদী চরমপন্থী দল এতে সন্তুষ্ট হয় না। এই দলের পক্ষ থেকে ঘোষণা করা হলো পূর্ণ স্বাধীনতাই ভারতের একমাত্র লক্ষ্য এবং কাম্য। এর প্রবক্তা ছিলেন সেদিন একজনই, তিনি শ্রী অরবিন্দ ঘোষ। উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল, অর্থাৎ ব্রিটিশের নিয়ন্ত্রণের বাইরে আমরা চাই পরিপূর্ণ স্বাধীনতা। আর এই কথায় সেদিন শঙ্কিত হয়ে উঠেছিল শাসকবর্গ। ভারতের লক্ষ্য পূর্ণ স্বাধীনতা। এই কথা শুনবার পর বাংলার আন্দোলনে এসেছিল নতুন প্রাণের জোয়ার। স্বদেশপ্রেম আর স্বজাত্যবোধ তখন তীব্রতম হয়ে ওঠে। দিকে দিকে গ্রামে গ্রামে গড়ে উঠতে থাকে অনুশীলন সমিতি, আর নিঃশব্দে লোকচক্ষুর অন্তরালে সঙ্গবদ্ধ হয়ে সৃষ্ট হয় গুপ্ত সমিতি। এর সংগঠনের ভারটা নিয়েছিলেন বারিন্দ। সেই জাগরণের দিনে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন শক্তিময়ী বিদেশি নারী, তিনি ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের মানসকন্যা এলিজাবেথ মার্গারেট নোবেল। এই ছিল তার প্রথম জীবনের নাম। আয়ারল্যান্ডের মেয়ে ইনি। স্বামীজি যখন প্রথমবার ইংল্যান্ডে এসেছিলেন তখন লন্ডনে তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে মিস নোবেল তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং ভারতবর্ষে এসে স্বামীজির কাজে যোগদান করেন। এই দেশ হয়ে উঠেছিল তার দ্বিতীয় মাতৃভূমি।
নিবেদিতা নামটি তার গুরুর দেওয়া। এই জাগরণের অভ্যুদয়িক কিন্তু রচনা করে গিয়েছিলেন সন্ন্যাসী বিবেকানন্দ। দেশকে, দেশের লোককে শক্তিচর্যায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান প্রথমে তারই কণ্ঠে উচ্চারিত হয়েছিল। দেহের শক্তি, মনের শক্তি, চরিত্রের শক্তি, এই তিন শক্তির চর্চা করার কথাই তিনি প্রথম বলেছিলেন। অরবিন্দ তার উত্তর সাধক হিসাবে সেই কথা বাঙালিকে যখন নতুন করে শোনালেন, তখন থেকে এই তিন শক্তির অনুশীলনে মেতে উঠেছিল তরুণ বাঙালিরা একনিষ্ঠভাবে। গীতা তাকে দিয়েছিল এই শক্তির সন্ধান। এই গীতাকে সেদিন সকলের আগে নবক্ষত্রিয়দের হাতে তুলে দিয়েছিলেন রণগুরু অরবিন্দ। তরুণ বাংলা, তরুণ ভারত ভয়মুক্ত অন্তরে ক্ষত্রিয়দের কাম্য রণে মৃত্যুবরণ করতে ছুটল। লক্ষ্য পরাণের সংখ্যা মানে না, রাখে কাহারও ঋণ, এই ভাবটাই সেদিন নবজাগ্রত বাঙালির মনে সঞ্চারিত করে দিয়েছিল রবীন্দ্রনাথ, অরবিন্দ প্রমুখ দেশ ও বরেণ্য নেতাগণ। বাংলায় বিপ্লবের আয়োজন সেদিন ছিল সামান্যই, কিন্তু তাই দিয়ে হিমালয় প্রমাণ বাধাকে সে কেমন করে টলাতে পেরেছিল। শ্রী অরবিন্দের প্রেরণায় তারা বুঝতে শিখল দেহের শক্তি নির্ভর করে চরিত্রের শক্তির উপর। বুঝল দেহের প্রতিটি শোণিত বিন্দুর আজ প্রয়োজন দেশের, দেশ জননীর। এই চরিত্র শক্তির বলেই তো সে তার ক্ষণ অস্তিত্বকে অপূর্ব দিব্য শক্তিতে বিমণ্ডিত করে তুলতে পেরেছিল। তাই তার অল্প আয়োজনে আর দুর্জয় উদ্যম দোলা দিতে পেরেছিল কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত এই বিশাল ঘুমন্ত মহাদেশকে। সেই চরিত্র, সেই মৃত্যুঞ্জয়ী শুভ্র শুভ বলিষ্ঠতা বাংলার বিপ্লবীরা লাভ করেছিল বিপিনচন্দ্র, অরবিন্দ ঘোষ প্রমুখ নেতাদের কাছ থেকেই। তাদেরই প্রেরণায় পবিত্রতম পরিণতি ছিল চরিত্র সম্পদ। চরিত্র ভিন্ন মনুষ্যত্ব লাভ হয় না, আর মনুষ্যত্ব ভিন্ন জাতির জীবনের বুনিয়াদ গঠিত হয় না। এই শিক্ষাটা বাঙালি প্রথম পেয়েছিল বিবেকানন্দের কাছ থেকে, আর সেই চিন্তাকেই বাস্তবে রূপায়িত করে তুলেছিলেন শ্রী অরবিন্দ। আজকের মতন অষ্টম পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই বলে অষ্টম পর্ব এখানে শেষ করছি।